ডিক্সেন্টিয়া নিউজ ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, আপনারা জানেন যে আমাদের হ্যাপেনিং পয়েন্টে এই আয়োজনে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলে থাকি, যেমন শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, পরিবেশ, আবাসন, রাজনীতি, বিভিন্ন বিষয় নিয়ে আমরা এই আয়োজনে কথা বলি। এবং আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে কেমন বাংলাদেশ চাই। আপনারা ইতিমধ্যেই জানেন যে এলো যে 5 আগস্ট ছাত্র জনতার অবিস্মরণীয় গণ অভ্যুত্থান ও আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনে বিদায় সমকালীন বিশ্বে এক নজিরবিহীন ঘটনা হয়ে আছে। কিন্তু ছাত্র জনতা এই অভূতপূর্ব গণজাগরণ বা গণ অভ্যুত্থান ও আওয়ামী লীগ সরকারের টানা 16 বছরের যে চরম স্বেচ্ছাচারী আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত শাসনের পতন আকস্মিক ঘটনা আসলে ছিল কিনা আমরা এখন পর্যন্ত সেটা অনুধাবন করতে পারছি। এবং শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে দেশের জনগণের মধ্যে যে পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে এই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই সময়টা যেটা দেখতে পাচ্ছি। এবং একটি সফল আন্দোলনের পরপরই আসলে নানা রকম আশা এবং চাহিদা মানুষের মধ্যে জেগে ওঠে। আমরা চাই যে দেশটা সুন্দরভাবে এগিয়ে যাক, এবং যদি ছাত্রদের কথা বলি বা তরুণদের কথা বলি, তারা চান যে নীতিভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে, কোনো নেতা ভিত্তিক রাষ্ট্র তারা চান না গতবারের মতো। এবং কেউ স্বাবলম্বী চান, বৈষম্য বিরোধী দেশ গড়তে চান, কেউ বা চান সিস্টেমের পরিবর্তন হোক, কেউ বা চান রাষ্ট্রের সংস্কার, এবং নানা জনের নানা চাওয়া আসলে ইতিমধ্যে এই দেশটাকে ঘিরে তৈরি হয়েছে। এটা নিয়ে আমরা কথা বলবো আমাদের অতিথির সঙ্গে। আজকে অতিথি হিসেবে আমাদের সঙ্গে আছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি এর চেয়ারম্যান KM আবু তাহের স্যার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। নানা জনের নানা চাওয়ার কথা আমরা বলছিলাম, ছাত্রদের কথা শুরুতেই বলেছি। একজন রাজনীতিবিদ হিসেবে আপনি কেমন সংস্কার চান? আমি আসলে যদি প্রথম থেকে আমাদের শুরু করতে হয়, এই 1971 সালের পরে আমাদের পরবর্তী যে স্বাধীনতার পরে যে দলগুলা রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে, তাদের আচরণ ছিল একরকম। আপনার এই আওয়ামী লীগই ধরেন, তারা বলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন বা স্বাধীনতার উপকার বলছেন, অথচ দেখেন যার নেতৃত্বে এদের স্বাধীন হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি যদি সশস্ত্র অবস্থায় যদি উনি বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা না দিতেন, তাহলে বাংলাদেশ কখনো স্বাধীনতার মুখ দেখত না। আমার কাছে যেটা পরিষ্কার, আমাদের সেনাবাহিনীর সবচেয়ে বড় ভূমিকা, যেটা তারা সর্বপ্রথম সেনাবাহিনী, পরবর্তী প্রথম আপনার হলো যে সাধারণ আমজনতা আসে, তারপরে সশস্ত্র বাহিনী পিছন দিয়ে তারপরে কাজ করে। আমি দেখেছি জিয়াউর রহমান যখন বিদ্রোহ ঘোষণা করলো, তখন সারা বাংলাদেশের সাধারণ জনগণ রোডে নেমে আসলো, এই সারা বাংলাদেশে, এবং বাংলাদেশ স্বাধীন হইতে বাধ্য হইল, পাকিস্তানি হানাদার বাহিনী থেকে মুক্ত হলো। এবারও ঠিক আপনারা দেখেন, এই 90-এর স্বৈরাচার আন্দোলনে এরশাদের যখন পতন হয়েছিল, এরশাদরে আমরা সবাই স্বৈরাচার বলছি, এরশাদ কিছু অনিয়ম করেছে, অনেকগুলো অনিয়ম করেছে, যার জন্য গণতন্ত্রকে তখন উনি হত্যা করেছেন। উনি এই আওয়ামী লীগ সরকারে শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে ওনারা তখন এই স্বৈরতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনা করছেন 9টি বছর। 90-এর পরে 90-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে যখন আন্দোলনের মাধ্যমে সরকার পতন হলো, এক নূর হোসেন মারা যাওয়ার কারণে এরশাদ ভয় পেয়েছে যে আর একটা মানুষও হত্যা করা যাবে না, উনি ক্ষমতা ছেড়ে দিয়েছেন। আপনার পরবর্তীতে বিএনপি ক্ষমতা আসলো, বিএনপি একক ক্ষমতা আসতে পারে নাই, সেটার সাথে জামাত সহকারে একটা সরকার গঠন হলো। কিন্তু ওনারা দেখেন তখনকার সময় কোনো মানুষের প্রতি পুরোপুরি এইভাবে যেই বৈষম্য এই বর্তমান স্বৈরাচার আওয়ামী লীগ সরকার করে গেছে, এই বৈষম্য বিএনপি তখন করে না। বেগম খালেদা জিয়া বলছে, আমি কারো সরকার না, আমি জনগণের সরকার, আমি রাষ্ট্রের সরকার, আমি কোনো দলের না। এই কথা বলে বেগম খালেদা জিয়া সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। এবং উনি 96 সালে উনি যখন দেখছেন বিএনপি এবং জামাত যখন কেয়ারটেকার গভর্নমেন্ট চাচ্ছিলেন, তখন উনি সাথে সাথে বলছেন কি, আমি কেয়ারটেকার গভর্নমেন্ট যে দিব, আমার তো সেরকম সংখ্যাগরিষ্ঠতা নাই। আওয়ামী লীগ এবং জামাত সহকারে একসাথে যখন আন্দোলন করলো, সেই সংখ্যাগরিষ্ঠতা না থাকার কারণে উনি 15ই ফেব্রুয়ারিতে ইলেকশন করতে বাধ্য হলেন। সেই ইলেকশন করে বেগম খালেদা জিয়া কিন্তু দ্রুত সময় সংসদে বিল পাস করে উনি কেয়ারটেকার গভর্নমেন্ট দিয়ে দিলেন। উনি কিন্তু ক্ষমতা থাকলেন না। তার মানে বলতে হবে, বেগম খালেদা জিয়া এই দেশের জন্য এবং এই রাষ্ট্রের জন্য, এই উপমহাদেশের জন্য উনি একজন ত্যাগ স্বীকারকারী, উনি একজন নেত্রী। ঠিক এই সময়টা, এই প্রেক্ষাপটে এসে আপনারা আসলে কেমন সংস্কারটা চাচ্ছেন? আমরা চাচ্ছি আপনার হলো, আপনারা দেখেন রাষ্ট্রের তো প্রত্যেকটা ইনস্টিটিউট, প্রত্যেকটা অর্গানাইজেশন ধ্বংস করে দিয়েছে। আমরা যেটা পরিষ্কার ভাষায় আমরা রাস্তা এবং রোডে যতগুলা মিছিল মিটিং আমরা বলে আসছি, এবং
গত 15 বছর বলে আসছি যে এই সরকারি ইনস্টিটিউটগুলো ধ্বংস করে দিচ্ছে এবং ভারতের দালালি শুরু করেছে। আমরা বলেছি যে কোনো জায়গায় কোনো বৈষম্য থাকতে পারবে না। আচ্ছা, আমি দেখেছি আমার চোখের সামনে এরা আওয়ামী লীগ না করলে সেই লোকের চাকরি হতো না। আপনার ছাত্রলীগ যুবলীগ হলে তার চাকরি হবে, সরকারি চাকরি নলে তার চাকরি হবে না। এই বৈষম্য সৃষ্টি করছে আওয়ামী লীগ। আজকে আপনারা দেখেন রাষ্ট্র পুরাটার মধ্যে এখন সংস্কারের প্রয়োজন হয়েছে। আমাদের যে ছাত্ররা ইউনিভার্সিটি, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ প্রতিটা জায়গায় দলীয়করণ করছে। আমরা এই দলীয়করণ শিক্ষা প্রতিষ্ঠান চাই না। আপনারাও চান যে বৈষম্য দূর হয়ে বৈষম্য দূর হয়ে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হোক। আচ্ছা, বলতে চাই যে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আসলে কেমন সংস্কারটা প্রয়োজন বলে আপনি মনে করেন? এছাড়াও বাংলাদেশে এখন অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে এবং একটা বিপুল প্রত্যাশার বিপরীতে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। সেখান থেকে আসলে তাদের জনগণের যে চাওয়াটা সেটা কতটুকু পূরণ করতে পারবেন বলে আপনার মনে হয়? ডক্টর ইউনূস স্যার যেভাবে আগাচ্ছেন, ওনার কাজের গতিবেগ উনি আরেকটু হয়তো বাড়াই দিবেন। এই একটা মাস তো ধরেন শোকের মাস চলে গেছে। আমি যখন মুগ্ধ ছবি রাস্তায় দেখি তখন আমার হৃদয় কেঁপে ওঠে। আমি যখন আবু সাইদের কথা মনে পড়ে তখন আমার হৃদয়টা কেঁপে ওঠে। ঠিক এই একটা মাস শোকের মাস কেটে গেছে, শোকের মধ্যে চলে গেছে। এখন যেভাবে ওনারা প্রথম দিকে সংস্কার শুরু করেছেন, সামনের দিকে আমার দৃঢ় বিশ্বাস উনি আস্তে আস্তে সংস্কার করে কমপ্লিট করতে পারবে। কিন্তু ওনাদেরকে তো যুক্তিক সময় দিতে হবে। নির্বাচন কমিশনার পদত্যাগ করছে, স্পিকার পদত্যাগ করছে, এখন আপনার বিভিন্ন জেলা প্রশাসক চেঞ্জ করতে হচ্ছে। সেখানে দলীয়করণ কোনটা? আপনার দেখেন ওনারা যদি ইনভেস্টিগেশনে পাঠায়, আপনার আমাদের গোয়েন্দা সংস্থার কাছে যদি রিপোর্ট দিতে পাঠায়, গোয়েন্দা সংস্থা তো রিপোর্ট তো আপনার সঠিকভাবে দিচ্ছে না। না দেওয়ার কারণে আজকে ধরেন এই 26টা জেলার ডিসি নিয়োগ দিছে, সেটা ধরেন আপনার ওইখানে সব ছাত্রলীগ যুবলীগ আপনার সংস্থাপন মন্ত্রণালয় পর্যন্ত মারামারি শুরু হয়ে গেছে। তো এই জিনিসগুলো থেকে আপনার অ্যাভয়েড করার জন্য আমার কথা হইল যে আমি কোনো দলের কথা বুঝি না, কোনো রাজনীতিবিদের কথা বুঝি না। আমি বুঝি যেই লোকটা দেশের জন্য কাজ করবে, জনগণের জন্য কাজ করবে, সমান দৃষ্টিতে কোন লোক আওয়ামী লীগ, কোন লোক বিএনপি, কোন লোক জাতীয় পার্টি, এটা যেন না দেখি। আমরা দেখতে চাই একটা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে স্বাধীনভাবে একটা কর্মকর্তা কর্মচারী কাজ করবে জনগণের জন্য। আসলে সাধারণ মানুষ কি চায়, সেবা চায়, কিভাবে চায়, খুবই সহজভাবে তারা সেবাটা পেতে চায় এবং তাদের প্রতিনিধি হিসেবে যারা কাজ করে তাদের মধ্যে স্বেচ্ছাচারিতা যাতে চেপে না বসে, তার শিক্ষাটা আসলে বিগত 15 বছর থেকে কতটা নিয়েছেন এই গণ অভ্যুত্থানের মাধ্যমে সেটা আপনার কাছ থেকে জানতে চাইবো। তবে তার আগে দর্শক, আমাদের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। একটা বিরতির পর আমরা আবারও ফিরে আসছি, আমাদের সাথেই নিশ্চয়ই থাকবেন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে কেমন বাংলাদেশ চাই এবং কেমন সংস্কার চাই এ নিয়ে আজকে আমরা কথা বলছিলাম আমাদের অতিথির সঙ্গে। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি এর চেয়ারম্যান কে এম আবু তাহের আজকে আমাদের সাথে আছেন। আমরা বিরতিতে যাবার আগ মুহূর্তে আসলে বলছিলাম মানুষ কি চায়, সেবা চায় এবং বিগত যে 15 বছরের শাসন আমল সেটা আমরা দেখতে পেয়েছি। সেখান থেকে এখন পর্যন্ত আমরা কি শিক্ষা নিলাম বা রাজনীতিবিদরা কি শিক্ষা নিল? আমরা যেটা দেখতেছি, রাজনীতিবিদরা যদি শিক্ষা নিত তাহলে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করতেছেন কিনা, আপনারা যদি রোডে নামেন, আপনার গুলশান থেকে আপনার এই জায়গায় আসতে 1 ঘন্টা 20 মিনিট লাগছে। এই জিনিসটা হইতো না। এখন বর্তমান ডক্টর ইউনূস স্যারের উসিলায় সারা বাংলাদেশ না, শুধু সারা পৃথিবী বাংলাদেশকে চিনে। বাংলাদেশের প্রতি তাদের একটা টান আছে, তাদের একটা মায়া, মানে তাদের প্রতি একটা ভালোবাসা আছে বাংলাদেশের প্রতি। কার কারণে? ডক্টর ইউনূস সারা পৃথিবীতে পরিচয় করে দিয়েছে বাংলাদেশকে। আর পরিচয় করে দিয়েছে কে? আমাদের ক্রিকেট। এইটা আমরা কৃতজ্ঞতা স্বীকার করি না। আমরা গুণীজনকে গুণের সম্মান দিতে শিখি নাই। যতক্ষণ পর্যন্ত আমরা সম্মানিত লোককে সম্মান করতে না শিখবো অতক্ষণ পর্যন্ত আমাদের সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে না। আচ্ছা, টিচারকে সম্মান করতে হবে, টিচারও বা ছাত্রকে সেইভাবে তাদের শ্রদ্ধার জায়গা রাখতে হবে।
বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা এই অবস্থাগুলো আমরা গত প্রেক্ষাপটে দেখে এসেছি। বিচার বিভাগের স্বাধীনতা আসলে কতটুকু সার্থক হবে এই সময়টা এসে কেমন মনে করছেন? আমি মনে করি বিচার বিভাগে আপনার যেভাবে দলীয়করণ করা হয়েছে সেখান থেকে মুক্ত করতে হলে আপনার স্টেপ বাই স্টেপ এই দলীয়করণ বিচারপতিদেরকে অপসারণ করতে হবে এবং সেখানে নিরপেক্ষ এবং কোনো দলীয় মতদর্শী থাকতে পারবে না। আচ্ছা, আমার কথা হলো পরিষ্কার, মেধার উপরে বিবেচনা করে সেই বিচারক নিয়োগ দিতে হবে। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি আপনার চিফ প্রসিকিউটর যেটা নিয়োগ দেওয়া হয়েছে আমাদের তাজুল ইসলাম সাহেব, উনি এবি পার্টিতে ছিলেন। আমি মনে করি উনি যখন চিফ প্রসিকিউটর হয়েছে অবশ্যই উনি পদত্যাগপত্র জমা দিবেন বা দিয়েছেন এটা, কারণ যদি উনি পদত্যাগপত্র জমা না দিয়ে থাকেন তাহলে আমি মনে করি অতি দ্রুত ওনার পদত্যাগপত্র জনগণের সামনে পরিষ্কার করা উচিত। কারণ কোন দলীয় লোক এই চিফ প্রসিকিউটর হইলে এটা সারা বিশ্বে এটা একটা আপনার আগে যেই পরিস্থিতি হয়েছিল একটা প্রভাব পড়বে এবং দলীয়করণ স্বাভাবিক ব্যাপার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবার ফিরে আসবে। আচ্ছা, এক মাস সময়ের মধ্যে আসলে পুলিশকে সম্পূর্ণরূপে কার্যকর করা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে এবং এই পর্যায়ে এসে আমরা চলমান মব জাস্টিস দেখতে পাচ্ছি, সেটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আমি আপনাকে একটা কথা বলি, এই 4-5 দিন যাবত তো পুলিশকে ঢুকতে দেয় না রাজারবাগে, পুলিশ অফিসারদেরকে কেন দেয় নাই? কারণ হলো যারা কমান্ড করছে যারা, তারা হলো পালাই চলে গেছে আর ওদেরকে হলো যে জনগণের মুখোমুখি দাঁড়া করা দিছে। কাকে দিছে? যে পুলিশের ইন্সপেক্টর, যে কনস্টেবল, তাদেরকে। আর মৃত্যুবরণ করছে বেশি ওদের সংখ্যাই আমার জানা মতে পুলিশের। কিন্তু আমার কথা হইলো যে ব্যক্তি কমান্ড করছে তাদেরকে কিন্তু এখন পর্যন্ত আইনের আওতায় নিয়ে আসতে পারে নাই। এখানে কিন্তু সবচেয়ে আমি মনে করি এটা খুব অতি দ্রুত করা দরকার অন্তর্বর্তী সরকারের। আর এখনো পর্যন্ত আমরা ফলো করতেছি বিভিন্ন জায়গায় দলীয়করণ এবং এক্সটেনশন দেওয়া হচ্ছে, যেটা হলো এক চুক্তিভিত্তিক নিয়োগ না দেওয়ার জন্য বলা হয়েছে। ওনারা এই অন্তর্বর্তী সরকার এসে বলছে প্রথম আমরা চুক্তিভিত্তিক নিয়োগ দিব না, কিন্তু আমার জানা মতে অনেক নিরপেক্ষ সরকার আছে, অনেক ব্যারিস্টার আছে, অনেক ভালো ভালো অফিসার আছে যারা পুলিশে ধারা সম্পর্কে টোটাল মুখস্থ করা আছে তাদের। সেই লোকগুলাকে যৌক্তিক জায়গায় না বসিয়ে তাদেরকে এখন পর্যন্ত লেফট করা হচ্ছে এবং যারা জনগণের সেবা দিতে পারবে সেই লোকগুলাকে জায়গা মতো বসাইতে হবে এবং কমান্ডিং পজিশনে বসাইতে হবে যাদের সাথে জনগণের সাথে সম্পৃক্ততা আছে। আচ্ছা, পুলিশের কথা যেহেতু বলছে আমরা এখানে চলে আসে যে আইজিপি ডিএমপি কমিশনারদের বিরুদ্ধেও কিন্তু মামলা হয়েছে। এখন এই পর্যায়ে এসে পুলিশ তাদের সাবেক যে ঊর্ধ্বতনরা আছে তাদের বিরুদ্ধে সঠিক তদন্ত করতে পারবে কিনা কি মনে হয় আপনার? আমার দৃষ্টিতে পুলিশের জন্য আলাদা একটা কমিশন করা উচিত, যেই কমিশনের আন্ডারে পুলিশের জবাবদিহিতা থাকবে। পুলিশ কোনো অপরাধ করলে ওই কমিশনে তাদের বিচারের ব্যবস্থা করবে, ওই কমিশন তদন্তের মাধ্যমে বিচারের আওতায় নিয়ে আসবে। কারণ পুলিশ কখনো পুলিশের বিচার করতে পারবে না, কারণ কোনো না কোনোভাবে দেখা গেছে ওই অফিসার তার আন্ডারে চাকরি করছে, আরেক অফিসার তার আন্ডারে চাকরি করছে, এটা স্বাভাবিক ব্যাপার। তো একজন পুলিশ কখনো একজন পুলিশ অফিসারকে রিমান্ডে নিয়ে তাকে তার কাছ থেকে কোনো কিছু আদায় করতে পারবে না, ঠিক তেমনি একজন পুলিশ অফিসার কখনো আরেকজন পুলিশ অফিসার বিরুদ্ধে দাঁড়াইতে পারবে না। এটাই স্বাভাবিক ব্যাপার, কারণ একজন আরেকজনের ক্ষতি হতে পারে না। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি একজন পুলিশ অফিসার যিনি আপনার ডিআইজি হওয়ার যোগ্য উনি এসপি রয়ে গেছেন, আর যিনি ডিআইজি আইজি এডিশনাল আইজি হওয়ার যোগ্য না উনি এডিশনাল আইজি হয়ে বসে, ওনাকে দলীয়করণের কারণে ওনাকে এডিশনাল আইজি বানাইছে শেখ হাসিনা অবৈধ সরকার। ঠিক এইভাবেই পুলিশটাকে ধ্বংস করা হয়েছে। এখন পুলিশটাকে রিফর্ম করতে হইলে আমাদের একটা পুলিশ কমিশন করতে হবে। বিচার বিভাগে যেরকম একটা কমিশন করা হয়েছে সেই কমিশনগুলোতে নিরপেক্ষ লোক বসাইতে হবে। তখন বিচার বিভাগ এবং পুলিশ ডিপার্টমেন্ট এটা একটা কমিশনার আওতায় থাকলে সেখানে জবাবদিহিতার জায়গাটা থাকবে, জনগণ তখন তাদের কাঙ্ক্ষিত যে সেবাটা সেটা তারা পাবে। জবাবদিহিতার কথা যেহেতু বলেন, আমরা একটু আমলাতান্ত্রিক ব্যবস্থায় আসতে চাই। আমলাতান্ত্রিক সংস্কার আসলে কতটুকু প্রয়োজন বা আদৌ করা যাবে কিনা কি মনে হয় আপনার? আপনি যদি আমি আপনাকে বলি, উপজেলা টিওনো থেকে শুরু করে ছাত্রলীগ যুবলীগ সব জায়গায় নিয়োগ দিয়ে রাখছে। আপনি দেখছেন কিনা পুলিশের পাশাপাশি অনেকের হাতে অস্ত্র লইয়া অনেক সাধারণ পোশাকধারী লোকেরা, আমরা এরকমও খবর পাইছি অনেক ডিসি টিওনো বিভিন্ন লোকও এই অস্ত্র লইয়া গুলি করছে ছাত্রদেরকে। আমার কথা হইল যে যাদেরকে গুলি করছে সেখানে পুলিশ অফিসারের সন্তানও মারা গেছে, একজন পুলিশ অফিসারের সন্তানও মারা গেছে। এই যে এই সাহসটুকু পাইল পুলিশ মানুষ হত্যাকারী,
এই কারণে আজকে পুলিশের প্রত্যেকটা জায়গায় ভেঙে পড়েছে। পুলিশ এখন রাস্তা নামতে ভয় পায়। আমি পুলিশকে বলবো, আপনাদের এখন আর এই মুহূর্তে কোনো ভয় নাই। আমাদের ছাত্ররা যেভাবে রাষ্ট্র স্বাধীন করছে, ঠিক আপনাদেরকেও সেইভাবে সংস্কার করে নিয়ে আসবে। আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারেন, কেউ অন্যায়ভাবে আপনাদের কাছে গায়ে হাতও দিবেন না, আপনাদের কাছে যাবেও না, এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনারা যদি ন্যায় এবং ন্যায়কে ন্যায় বলেন, অন্যায়কে অন্যায় বলেন, তাহলে আমার দৃঢ় বিশ্বাস আপনাদের কোনো ক্ষতি হবে না। দেশীয় যে প্রতিষ্ঠানগুলো আছে বা দেশের অভ্যন্তরে যে সমস্যাগুলো আছে সেগুলো তো সমাধান করতেই হবে, এগুলোকে সংস্কার করতে হবে, সেটা আমরা সবাই বলছি। সেক্ষেত্রে আন্তর্জাতিক সমস্যাগুলো আসলে কিভাবে সমাধান করা যাবে? কারণ এখনো আমরা দেখতে পাচ্ছি যে সীমান্ত হত্যা, যেটা আমাদের অনেক দীর্ঘদিনের একটা ইস্যু, সেটা এখনো পর্যন্ত সমাধান করা যাচ্ছে না। আপনার কি মত? আমি আপনাকে বলি, আমাদের যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন, আমি ওনাকে খুব ভালো করে চিনি। উনি ইতিমধ্যেই সমস্ত কিছু অবজার্ভ করতেছেন এবং উনি ভারতের কাছ থেকে জবাবও চেয়েছেন। বর্ডারে যে হত্যা হয়েছে, ইতিমধ্যে 2টা হত্যা হয়েছে এবং 2জন সংখ্যালঘুকে হত্যা করা হয়েছে। আমার কথা হলো যে এই যারা হত্যা করেছে তাদের কাছ থেকে জবাব চাওয়া হয়েছে, তারা কিন্তু কোনো জবাব দেয় নাই। এই জবাবটুকু চাওয়ার ক্ষমতা ছিল না স্বৈরাচারী হাসিনা সরকারের। কারণ আমার এই বর্তমান ডক্টর ইউনূস নেতৃত্বে যে সরকার হয়েছে, আমি এই স্যারকে স্যালুট জানাই যে অন্তত জবাবটুকু চেয়েছেন এবং তারা আইজক কাইলক এই ভারত এটা জবাব দিতে হবে। আমার কাটা তারা আমার ফেলানিকে ঝুলিয়ে রেখেছে, এদের এটা আইজক কাইলক এই ভারতের বিচার করতে হবে আমাদের। সংখ্যালঘুদের কথাই যখন আমরা বলছি, সেখানে আন্তর্জাতিক সমস্যার সমাধান তো আছে, এবং দেশের অভ্যন্তরে সংখ্যালঘুদের উপর যতবারই হামলা হয়েছে আমরা দেখেছি যে রাজনৈতিক কারণে আসলে তাদের উপর হামলাগুলো হয়েছে। এবং সংখ্যালঘুদের পক্ষ থেকে মাইনরিটি কমিশন গঠনের একটা প্রস্তাবনাও কিন্তু দেওয়া হয়েছিল। এ ব্যাপারে কি বলবেন? ওনারা যদি একটা মাইনরিটি কমিশন করতে চায়, তো সেটা হয়তো নিরপেক্ষ, কোনো দলীয়করণ হতে পারবে না। নিরপেক্ষ হইলে নিরপেক্ষ তদন্ত হবে, নিরপেক্ষ রিপোর্ট জমা হবে, সেটার উপরে ভিত্তিতে বিচার করা হবে। এখন এখানে তো ধরেন আপনার আওয়ামী লীগের একটা গ্রুপ আছে, বিএনপির একটা গ্রুপ আছে, জামাতের একটা গ্রুপ আছে। আমি মনে করি মাইনরিটি কমিউনিটি যদি করতে হয়, সেটা সব দল মিলিয়ে করতে পারেন, আর নইলে একটা নিরপেক্ষ দল থেকে করতে হবে। আপনারা যে কোনো রাজনীতি করে না এরকম টাইপের একটা দল থেকে করতে হবে। আচ্ছা, আমরা আমাদের আয়োজন একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ছাত্ররা বলছিলেন যে তাদের অংশগ্রহণে আসলে এই সংস্কারটা করা প্রয়োজন, এবং আমরা বিগত 15 বছরের পরে যে গণ অভ্যুত্থানটা দেখেছি, যে ছাত্র গণ অভ্যুত্থান, সেখানে ছাত্ররাই কিন্তু সবার আগে এগিয়ে এসেছে, এবং বিগত বছরে কিন্তু বিরোধী যে দলগুলো ছিল বা মতগুলো ছিল সেগুলো কিন্তু মাথা উঠিয়ে দাঁড়াতে পারেনি। সেক্ষেত্রে এই সংস্কারের সময় এসে ছাত্রদের পাশাপাশি আপনারা কতটুকু সাহায্য করতে আগ্রহী বলে? আমি আপনাকে বলি, আসিফ এবং নাহিদ যে 2জন উপদেষ্টা নিয়েছে ছাত্রদের থেকে, আর সার্জিস আর হাসানাত, এনাদের ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। এনারা নাহিদ তো আপনার কিভাবে মারছে তাকে আপনারা দেখছেন, তার ডাইন পায়ের রান পুরো থেতলায় ফেলাইছে, লাল টকটক হয়ে গেছে, তাকে এমনভাবে মারছে। আমার কথা হলো পরিষ্কার, এই ছাত্রদের অবশ্যই কন্ট্রিবিউশন থাকতে হবে, এবং আমার যে সন্তানরা যারা এখনো পর্যন্ত আহত হয়ে বাসায় দুকে দুকে কাঁদছেন, তাদেরকে খুঁজে খুঁজে তাদের চিকিৎসা নিশ্চিত করতে হবে, তাদের পরিবারকে সহযোগিতা করতে হবে। একজন, আমি গতকালকে যখন দেখলাম একজন বাবাই বলছে সন্তানের লাশ কাঁদে নেওয়া কত কষ্ট, আমি এটা বুঝি, কারণ আমি আমার একটা মাত্র সন্তান এই স্বৈরাচার সরকারের কারণে আমার বাইরে পাঠিয়ে দিতে হয়েছে। অতএব আমি মনে করি প্রত্যেকটা যারা মেধাবী ছাত্র আছে তাদেরকে এই রাষ্ট্র সংস্কারের অংশীদার বানানো উচিত প্রত্যেককে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আয়োজনে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আজকে আমরা কেমন বাংলাদেশ চাই নিয়ে কথা বলছিলাম এবং সংস্কারের কথা বলছিলাম। সংস্কার কিন্তু শুধু সবাইকে মিলে হবে না, সবাইকে এগিয়ে আসতে হবে। সেই পর্যায়ে আসলে সংস্কার আমরা করতে পারবো পুরো দেশের জন্য। সেই আশা রেখে আজকে হ্যাপেনিং পয়েন্ট এখানে শেষ করছে। অন্যদিন আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবারও চলে আসবো। সে পর্যন্ত এটি নিউজের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।